রাতে চিকিৎসার জন্য যুক্তরাজ্য যাচ্ছেন খালেদা জিয়া। ৭ বছর পরে হিথ্রো বিমানবন্দরে দেখা হবে মা ছেলের। ভর্তি হবেন লন্ডন ক্লিনিকে। ২৪-এর ডামি নির্বাচনের জন্য ইসি সহ প্রশাসনের দায়িত্বশীলদের বিচার চান বিশ্লেষকরা। রাষ্ট্র সংস্কারের পাশাপাশি রাজনৈতিক দলগুলোকে গণতন্ত্র চর্চার তাগিদ। আওয়ামী লীগের এই অবস্থাটা মূলত তাদের দলের মধ্যে গণতন্ত্র না থাকার একটা প্রবণতা, এইটা বাংলাদেশের অন্যান্য দলগুলোর মধ্যেও আছে। সংস্কারের দরকার আছে, কিন্তু মেইনলি হলো রাজনৈতিক দলগুলোর মন মানসিকতা বদলাইতে হবে। রাজধানীর অনেক এলাকায় দিনের বেলায় থাকে না গ্যাস, ভোর বা রাতে ঘণ্টাখানেকের জন্য মেলে। রক্ষণাবেক্ষণের জন্য টার্মিনাল বন্ধ থাকায় সংকট, বলছে তিতাস। রাত রান্না করে রাখি, দিনে তো গ্যাস পাওয়া যায় না। বেশিরভাগ সময় দেখা যাচ্ছে আমরা বাইরে থেকে খাবার নিয়ে আসতেছি, এটা আমাদের জন্য খুবই কষ্টের হয়ে যায়। ফেলানি সহ ১৫ বছরে সীমান্তে ৬ শতাধিক মানুষকে হত্যা করেছে বিএসএফ। বিচার হয়নি একটিরও। মারণাস্ত্রের ব্যবহার বন্ধে আন্তর্জাতিক আইনের ন্যূনতম প্রয়োগও করেনি বিগত সরকার। নানা সীমাবদ্ধতার মাঝেও মণিপুরী ও ত্রিপুরা সম্প্রদায় ধরে রেখেছে তাঁত পণ্যের ঐতিহ্য। শিল্প বিকাশে দরকার প্রশিক্ষণ ও পুঁজির যোগান। দেয়ালে দেয়ালে আওয়ামী লীগের পক্ষে নানা লেখনীতে লক্ষ্মীপুরের শিমুলতলিতে চাঞ্চল্য। ছাত্র আন্দোলনের সমন্বয়কদের প্রাণনাশের হুমকি। আমরা মনে করি এটা আমাদের জন্য ওপেন হুমকি। তারা আবার নতুন করে আসবে, তারা আবার আগের মতো তাণ্ডব সৃষ্টি করবে। সাধারণ মানুষ হিসেবে আমরা বেশ বাঁচতে চাই, থাকতে চাই, নিরাপত্তার মধ্যে থাকতে চাই। সশস্ত্র সংগঠনের দৌরাত্মে বান্দরবানে অজানা আতঙ্ক। সীমানার ওপার থেকেই করছে নানা অপরাধ। শান্তিতে বসবাসের নিশ্চয়তা চান স্থানীয়রা। ভয়াবহ তুষারঝড়ে বিপর্যস্ত যুক্তরাষ্ট্র। ৭ রাজ্যে বাতিল ২,০০০-এর বেশি ফ্লাইট। বিদ্যুৎ বিচ্ছিন্ন ৩ লাখ বাসিন্দা। মিলেছে ৫ জনের মৃত্যুর খবর। আজ রাতে যুক্তরাজ্যের উদ্দেশ্যে ঢাকা ছাড়বেন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া। লন্ডনের হিথ্রো বিমানবন্দরে তাকে স্বাগত জানাবেন ছেলে তারেক রহমান ও পুত্রবধূ ডাক্তার জুবাইদা রহমান। সেখান থেকেই খালেদা জিয়া সরাসরি লন্ডন ক্লিনিকে যাবেন। প্রায় ৭ বছর পর চিকিৎসার জন্য সফরে গিয়ে আবারও দেখা হবে বাংলাদেশের রাজনীতিতে গুরুত্বপূর্ণ জিয়া পরিবারের মা ছেলের। কারাবন্দী হওয়ার আগে সবশেষ ২০১৭ সালে লন্ডনে সফরে যান বিএনপি চেয়ারপারসন। আরও জানাচ্ছেন সহকর্মী সাইফুদ্দিন রবিন। দীর্ঘদিন ধরে হৃদরোগ, লিভার, ফুসফুস, কিডনি, আর্থাইটিস, ডায়াবেটিস সহ বিভিন্ন জটিলতায় ভুগছেন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া। এসবের মধ্যে লিভার, কিডনি ও হৃদরোগকে সবচেয়ে ঝুঁকির কারণ মনে করেন তার চিকিৎসকরা। শেখ হাসিনার আওয়ামী লীগ সরকারের আমলে বারবার বিদেশে নিয়ে চিকিৎসা করানোর ইচ্ছা ও চেষ্টা করলেও তা পারেনি পরিবার। অনেকটা বাধ্য হয়ে বিদেশ থেকে ডাক্তার এনে পোর্টো সিস্টেমেটিক অ্যানাস্টোমোসিসের মাধ্যমে দেয়া হয় লিভারের চিকিৎসা। তখনও যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য বা জার্মানির হাসপাতালে চিকিৎসার জন্য ভর্তির সুপারিশ করেছিল মেডিকেল বোর্ড। কিন্তু শেষ ৪.৫ বছরে অজুহাত দেখিয়ে তা এড়িয়ে গেছে আওয়ামী লীগ সরকার, যেটিকে রাজনৈতিক প্রতিহিংসা হিসেবেই অভিযোগ করে আসছিলেন বিএনপি নেতারা। আমাকে জেল বা সাজার ভয় দেখিয়ে কোনো লাভ হবে না। বিএনপি চেয়ারপারসনের চিকিৎসার জন্য বিদেশে যেতে বাধা হয়ে দাঁড়ায় জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলার সাজা। ২০১৮ সালে ফেব্রুয়ারি শুরুতে কারাগারে যেতে হয় খালেদা জিয়াকে। এরপরই তার স্বাস্থ্যের অবনতির কথা জানতে থাকেন নেতা এবং পরিবারের সদস্যরা। ২ বছর পর কোভিড মহামারীর সময় আওয়ামী লীগ তাকে কারামুক্তি দিলেও শর্ত জুড়ে দেয় তিনি বাসায় থেকে চিকিৎসা নেবেন এবং বিদেশে যেতে পারবেন না। হসপিটালে ঘন ঘন যাতায়াতের যে অবস্থাটা, তা কি ইন্ডিকেট করে যে আমরা ওনার যে সঠিক চিকিৎসার যেটুকু দেওয়া প্রয়োজন সেটুকু আমরা পর্যাপ্ত দিতে পারছি না। নির্বাহী আদেশে মুক্তির পর খালেদা জিয়া হাসপাতাল থেকে ফেরেন হুইল চেয়ারে। তখন থেকেই আবাসস্থল ফিরোজা এবং হাসপাতাল এভার কেয়ারে যাওয়া আসা অনেকটা নিয়মিত হয়ে ওঠে। মেডিকেল বোর্ডের সুপারিশে ৬ বার আবেদন করা হয় বিদেশি চিকিৎসার জন্য। দলীয়ভাবে কর্মসূচিরও আয়োজন করে বিএনপি ও অঙ্গ সংগঠন, কিন্তু কোনো কিছুই টলাতে পারেনি তখনকার সরকারকে। জনগণের সবচাইতে আদরের নেত্রী, যিনি স্বাধীনতা, সার্বভৌমত্ব, গণতন্ত্রের প্রশ্নে আপোষহীন,
5 আগস্ট গণঅভ্যুত্থানের পর মুক্ত হন খালেদা জিয়া। আইনি প্রক্রিয়ায় তার সাজা বাতিল করেন আদালত। তখন থেকেই কথা হচ্ছিল এখন আর কেন দেরি করা হচ্ছে বিদেশি চিকিৎসার জন্য। জানা গেছে খালেদা জিয়াকে বিদেশে নেয়ার জন্য তার শারীরিক অবস্থা সহ নানা প্রস্তুতি নিতে লেগেছে অনেক সময়। ধ্বংস নয়, প্রতিশোধ নয়, প্রতিহিংসা নয়, ভালোবাসা, শান্তি ও জ্ঞান ভিত্তিক সমাজ গড়ে তুলি। সাবেক প্রধানমন্ত্রী ও দলীয় প্রধান উন্নত চিকিৎসা নিয়ে সুস্থ হয়ে দেশে ফিরবেন, আবারও এগিয়ে নেবেন সবকিছু, এমন প্রত্যাশায় বুক বেঁধে আছে বিএনপি ও অঙ্গ সংগঠনের লাখো কর্মী সমর্থক। সংলাপ করে, আলোচনা করে গণতন্ত্র আনি কারো বিরুদ্ধে। সাইফুদ্দিন রবিন, যমুনা নিউজ, ঢাকা। এই মুহূর্তে আমাদের সহকর্মী তাজনুর ইসলাম গুলশান এলাকায় খালেদা জিয়ার বাসভবন ফিরোজার সামনে আছেন। একটু দেখে আসতে চাই সকালবেলা কি অবস্থা সেখানে তাজনুর। একেবারেই যেহেতু সকালবেলা রাতে ওনার যাওয়ার কথা রয়েছে বিএনপি চেয়ারপারসনের, সকাল থেকে বাড়ির সামনে নিরাপত্তা পরিস্থিতি কেমন দেখছেন, এবং যেহেতু নেতাকর্মীদের ভিড়ও হওয়ার কথা সেটি এড়াতে কি ধরনের নির্দেশনা দিয়েছে দলের পক্ষ থেকে? না দেখুন, নেতাকর্মীদের ভিড় যেটি হওয়ার কথা সেটি তো আসলে এই সকালবেলাতে তো না, দুপুরের পরে হয়তো যেই নেতাকর্মীদের যে ভিড় যেটি হওয়ার কথা সেটি হয়তো তখন থেকে হতে পারে, যেহেতু তিনি বাসা থেকে বের হবেন রাত 8টার সময়। তার মানে দিনের প্রথম অংশে আসলে সেই অর্থে কোনো কার্যক্রম কিংবা সেই রকম কোনো রকমের কোনো কর্মকাণ্ড নেই। তবে নিরাপত্তা ব্যবস্থা তো অবশ্যই সবসময় যেমনটি থাকে, যেহেতু দূতাবাস এলাকা গুলশানের খুবই গুরুত্বপূর্ণ এলাকা এবং পাশেই একটি দূতাবাস রয়েছে এবং এই সড়কটি এবং এর পাশের সড়কটি, এই পুরো এলাকাটি আসলে দূতাবাস এলাকা হওয়ার কারণে সেখানে সবসময়ই যান চলাচল বেশ সীমিত করা থাকে। আর যেই বাড়ির সামনে এই মুহূর্তে আমরা রয়েছি, অর্থাৎ বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার বাড়ির সামনে সবসময় যেটি থাকে যে একদম 24 ঘন্টা সেখানে কিন্তু আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের একটি দল কিন্তু এখানে নিয়মিতভাবে ডিউটি করে থাকেন। এবং একই সঙ্গে এই সড়কে বিভিন্ন সময় আমরা দেখতে পেয়েছি যে সকালবেলাতেও যান চলাচল বেশ সীমিত ছিল, তবে এই কিছুক্ষণ আগে আসলে এক পাশে ব্যারিকেড তুলে দেওয়া হয়েছে, যার ফলে এখন আবার বেশ যান চলাচল আবার অনেকখানি বেড়েছে। সব মিলিয়ে আসলে দূতাবাস এলাকা হওয়ার কারণে খালেদা জিয়ার বাসার সামনে সবসময়ই বলা যায় যে নিরাপত্তার যেই বিষয়গুলো, অর্থাৎ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের যেই তৎপরতা সেটি সবসময় অনেক বেশি থাকে। তবে যেটি বিষয় যে যেই রুট দিয়ে তিনি যাবেন, অর্থাৎ আজকে রাতে ফ্লাইট যেহেতু রাত 10টায়, তিনি রাত 8টায় বের হবেন এবং 9টা নাগাদ তার বিমানবন্দরে পৌঁছানোর কথা, সেই জায়গা থেকে নেতাকর্মীরা ভিড় জমাবেন এবং সেখানে আসলে একটি ম্যাপ প্রকাশ করা হয়েছে দলের তরফ থেকে। সেই মানচিত্র অনুযায়ী কোন ইউনিটের নেতাকর্মীরা কোথায় দাঁড়াবেন সেটিও বিএনপির তরফ থেকে নির্ধারণ করে দেওয়া হয়েছে এরই মধ্যে। শুনছিলাম আমরা বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার জন্য কাতারের আমিরের পাঠানো বিশেষ বিমানটি ঢাকায় আসে সোমবার রাতে। এয়ারবাস A319 মডেলের প্লেনটি এখন আলোচনার কেন্দ্রবিন্দুতে। কি আছে কাতার আমিরের পাঠানো বিশেষ এই বিমানে, সেটাই জানার চেষ্টা করেছেন সহকর্মী আব্দুল্লাহ তুহিন। বন্ধুপ্রথম রাষ্ট্রের ভিভিআইপি ব্যক্তিদের ক্ষেত্রে কাতার আমিরের পক্ষ থেকে বিশেষ এই উড়োজাহাজটিতেই উন্নত চিকিৎসার জন্য লন্ডন যাবেন তিনবারের সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া। সাধারণত A319 জাহাজে বিজনেস ক্লাস ও ইকোনমি মিলিয়ে যাত্রী ধারণ ক্ষমতা 124 থেকে 156 জন। তবে ন্যারো ওয়াইড বডির বিমানটি ভিভিআইপিদের বহনের জন্য ভেতরে ডিজাইন করা হয়েছে আকর্ষণীয়ভাবে। এতে আছে 7 স্টার মানের বিলাসবহুল আরামদায়ক ডাবল সাইজ কেবিন, দৃষ্টিনন্দন ডাইনিং, সাথে বিজনেস ক্লাস মানের 12টি স্লিপার সিটস। বিএনপি চেয়ারপারসনের সফর সঙ্গী 16 জন, আর ককপিট সহ ক্রু থাকছেন 8 জন। বিশেষজ্ঞ টিম সহ থাকবে আধুনিক চিকিৎসা সরঞ্জাম। ম্যাডামের সাথে ওনার ছোট ছেলে মরহুম আরাফাত রহমান কোকর, সহধর্মিনী শামেলা রহমান, উনি ওনার সাথে যাবেন। স্বল্প দূরত্বের বিমানটি প্রথমে যাত্রা বিরতি দেবে কাতারের দোহায়, পরে সেখান থেকে যাবে লন্ডন। বিমানবন্দরে খালেদা জিয়াকে রিসিভ করার কথা রয়েছে ছেলে তারেক রহমান ও পুত্রবধূ জুবাইদা রহমানের। এছাড়াও যাত্রাপথে বেগম জিয়াকে বহনকারী এই বিমানটি জরুরি প্রয়োজনে আশপাশের যে কোনো বিমানবন্দরে অবতরণ করতে পারবে। আব্দুল্লাহ তুহিন, যমুনা নিউজ, ঢাকা।
2024 সালের ডামি নির্বাচন করে গণতন্ত্রের পথ রুদ্ধ করার জন্য আওয়ামী লীগের পাশাপাশি প্রশাসনের দায়িত্বশীলরাও দায়ী। আর এই জন্য নির্বাচন কমিশন সহ সবাইকে বিচারের আওতায় আনার দাবি জানিয়েছেন বিশ্লেষকরা। পাশাপাশি বলছেন, কেবল রাষ্ট্র সংস্কার নয়, রাজনৈতিক দলগুলোতেও দরকার গণতন্ত্রের চর্চা। লেখা হচ্ছে আপনার এই যে আমিনুল ইসলাম লেখা, কিন্তু আপনার নাম কি আমিনুল ইসলাম? জি না, জি না, আমার নাম আব্দুল লতিফ। বাংলাদেশে বিতর্কিত নির্বাচনের নজির কম নেই, তবে বিগত 3 বারের ভোট অতীতের রেকর্ড ভেঙেছে। কখনো বিনা প্রতিদ্বন্দ্বিতায়, কখনো রাতের কারিশমায় বৈতরণী পার হয়েছে আওয়ামী লীগ। আর সবশেষ গেল বছর 7 জানুয়ারি ডামি প্রার্থী দিয়ে নির্বাচনের নতুন কৌশল মঞ্চস্থ করেছে দলটি। 223 আসনে নৌকা প্রতীকে আর 61 আসনে স্বতন্ত্র নামে জয় পায় আওয়ামী লীগ নেতারা। একটা মানুষ একটা ভোট দেবে, এনার কাছে 3টা কেন? অবস্থা এমন যে সাধারণ মানুষের কাছে ভোটের সংজ্ঞাই পরিবর্তন হয়ে গেছে। ভোট তো বেশি দেওয়া লাগে না, সেন্টারে গেলে অনেক সময় দেখা গেছে দেওয়া লাগে না, যাওয়া লাগে না। এই তো আমরা যারা ইয়াং জেনারেশন ছিলাম, আমরা কেউ ভোট দিতে পারিনি। আমাদের ভোট না দিলেও আমাদের ভোট হয়ে যেত অটোমেটিক। আমি হল থেকে যাই নাই, ভোট দিই নাই, কারণ হচ্ছে যে ইলেকশনে প্রতিদ্বন্দ্ব হবে না সেখানে তার যাওয়ার অর্থহীন। একই দলের বিদ্রোহী প্রার্থীর ভোটে দাঁড়াতে আইনি বাধা নেই। ডামি প্রার্থী প্রসঙ্গে গলা ফাটিয়ে এটিকেই স্বাভাবিক নিয়ম হিসেবে দেখিয়েছেন আওয়ামী লীগের মন্ত্রী এমপিরা। আওয়ামী লীগের নেতৃত্বে দেশটা স্বাধীন হয়েছে, এটা যেরকম সত্য, স্বাধীনতার চেতনাগুলোকে ভুলুণ্ঠিত করেছে তারা। 1973 তারা এই কাজ করেছে, একেবারে নির্লজ্জভাবে করেছে এবং কোনো প্রয়োজন ছিল না। আওয়ামী লীগের এই অবস্থাটা মূলত তাদের দলের মধ্যে গণতন্ত্র না থাকার একটা প্রবণতা, এইটা বাংলাদেশের অন্যান্য দলগুলোর মধ্যেও আছে। অভিজ্ঞরা বলছেন, গণতন্ত্রের স্বাভাবিক পথ বন্ধের দায় কেবল রাজনীতিবিদদের নয়, প্রশাসনের লোভী অসৎ দায়িত্বশীলরাও একই মানদণ্ডে অপরাধী। ডিসি আপনার কয়েকটা উপায়ে করে। একটা উপায় হলো যে আপনার প্রিসাইডিং অফিসার, পুলিং অফিসার নিয়োগ দেওয়ার সময় কিছু কারসাজি করে। দ্বিতীয়টা হলো সরকারি দলকে আশ্রয় প্রশ্রয় দেয়। এরপরে গোয়েন্দা সংস্থাগুলো মাঝে মধ্যে ভূমিকা পালন করে। যে সকল লোককে সিরিয়াসলি আইডেন্টিফাই করা যায়, বিশেষ করে স্বাধীন নির্বাচন কমিশন, তাদেরকে বিচারের মুখোমুখি করা জরুরি। এখন তারা কি তাদের অক্ষমতার কারণে পদত্যাগ করেছে বা জাতিকে জানিয়েছে যে আমরা পারছি না? এটা কিন্তু করে নাই। প্রত্যাশার লম্বা ফর্দ নিয়ে ডক্টর মোহাম্মদ ইউনূসকে ক্ষমতা দিয়েছে ছাত্র জনতা। সংস্কারের দাবিও চারদিকে, তবে সেই সুযোগে কেউ যেন বাড়াবাড়ি করতে না পারে, অন্তর্বর্তী সরকারের কাছে সেই প্রত্যাশাও মানুষের। কিন্তু এরা গুছাইতে পারেন না, মানে আরো যে সমস্ত লোককে নিয়ে সরকারটা সাজানো দরকার ছিল সেখানে তারা একেবারেই পারেন না। সংস্কারের দরকার আছে, কিন্তু মেইনলি হলো রাজনৈতিক দলগুলোর মন মানসিকতা বদলাইতে হবে। রাজনৈতিক দলের সংস্কারের ক্ষেত্রে ছোট ছোট করে উদ্যোগগুলো নেওয়া যেতে পারতো, সেই ধরনের কোনো উদ্যোগ আমি লক্ষ্য করছি না। সো রাজনৈতিক দল ব্যবস্থার সংস্কার ছাড়া দায়িত্বশীল সরকার ব্যবস্থা পরিচালনা করা, মানে প্রবর্তন করা সম্ভব না। তাদের মতে কেবল কিতাবের সংস্কারে ভবিষ্যৎ রাজনীতির পথ সহজ হবে না, জরুরি মানসিকতায় পরিবর্তন। রাসেল আহমেদ, যমুনা নিউজ, ঢাকা। রাজধানীর বিভিন্ন এলাকায় গ্যাসের তীব্র সংকট। দিনের বেশিরভাগ সময় গ্যাস না থাকায় নগরবাসী ভোগান্তিতে পড়েছে। কখনো ভোরে, আবার কখনো গভীর রাতে গ্যাস পাওয়া যায়, তাও আবার ঘণ্টাখানেকের জন্য। তিতাস বলছে, প্রয়োজনের তুলনায় সরবরাহ কম, আর কিছুদিনের মধ্যে এই সংকট কেটে যাবে বলে আশা করছে তিতাস। টানা কয়েকদিন গ্যাস নেই। অগত্যা ইট বসিয়ে কাঠ পুড়িয়ে জরুরি রান্না সারছেন বিকে গাঙ্গুলি লেনের বাসিন্দাদের কেউ কেউ। বাধ্য হয়ে অনেকে কিনছেন সিলিন্ডার গ্যাস, কেউ রান্না করছেন অবৈধ ইলেকট্রিক হিটারে, কেউ বা তেলের চুলায়। রান্না করে রাখি, দিনে তো গ্যাস পাওয়া যায় না, লাড়কি দিয়ে আনতে হয়। সময় লাড়কি তো ঢাকা শহর থাকতে গেলে গন্ধ গন্ধ লাগে, অনেকের অনেক সমস্যা হয়। আবার রাতের 1টা-1.5টার সময় আসে, এই অল্প আসে, ফাঁক শাক বালামাতে করেন জানা। তো এই গ্যাসের সমস্যা সবাই ভুক্তভোগী। পুরান ঢাকার বিকে গাঙ্গুলি লেন, গণকটুলি, নাজিরা বাজার সহ রাজধানীর অনেক এলাকাতেই বাসাবাড়িতে গ্যাস সংকট তীব্র। কি করব, কিছু তো করে পারতাছি না। বিল তো আমরা দিতেই আসি, বিল তো আমাকে দিতেই হবে নাকি? আমাকে বাল বাচ্চা নিয়ে অনেক কষ্ট। বিল দিয়ে যদি আমরা গ্যাস না পাই, অন্য যদি পদক্ষেপ নিয়ে দেখা যদি আমরা সিলিন্ডার ব্যবহার করবো, আমাদের পক্ষে তো সম্ভব না যে অন্য সিলিন্ডার ব্যবহার করব। সরকারে যতদিন না দিবে আমাদের কাছ থেকে বিল নিবে না।
বিল দিব না, আমরা বিল দিয়ে গ্যাস সিলিন্ডার চালাবো। ঘরে রান্নার কাজে ব্যাঘাত ঘটায় চাপ বেড়েছে এসব জায়গার রেস্টুরেন্টগুলোতে। কেউ কেউ বিকল্প ব্যবস্থা করছেন। মানে এইসব মনে না হোটেল থেকে কিনে মিনা খাইতে হয়, রুড়ি মুড়ি খাইতে হয়, খায়ার দিন কাটাইতে হয়। আর কি করুন, তো বাচ্চাদের স্কুলে যাওয়ার সময় কোনো তাদেরকে কিছু খাওয়া দাওয়া করে দিতে পারতেছে না, হোটেলের খাওয়াতে তারা অসুস্থ হয়ে পড়ছে। বেশিরভাগ সময় দেখা যাচ্ছে আমরা বাইরে থেকে খাবার নিয়ে আসতেছি, তো এটা আমাদের জন্য খুবই কষ্টের হয়ে যাচ্ছে। এলাকার মধ্যে সবার জন্য, বিশেষ করে গত 8-10 দিন ধরে একদমই রান্না বান্না কারো বাসায় নাই। আমাদের কিন্তু কমার্শিয়াল লাইন, আবাসিক না। আমাদের বিল আসে হোটেলের 30 থেকে 40,000 50,000, কিন্তু বিল ঠিকই দিচ্ছি, গ্যাস পাচ্ছি না। তিতাস জানিয়েছে কমেছে গ্যাসের সরবরাহ। তার উপর রক্ষণাবেক্ষণ কাজের জন্য একটি টার্মিনাল 3 দিন বন্ধ থাকায় সংকট প্রকট হয়েছে। শিল্পতে দেই, বিদ্যুতে দেই, সারে দেই, ডোমেস্টিকে দেই, সিএনজিতে দেই। তো যখন নাকি সাপ্লাই কমে যাবে, স্বাভাবিকভাবে অ্যালোকেশনগুলো কমে যাবে। ওইটারই একটা এফেক্ট হলো, আবাসিকের মধ্যে কমে যাচ্ছে। সবগুলোর মধ্যে প্রপোর্শনালি এগুলোর এফেক্টগুলো হয়েছে। 72 ঘন্টার একটা মেনটেন্যান্সের জন্য একটা ইউনিট শাটডাউন ছিল, সেটার ইম্প্যাক্টটা এখন চলছে আর কি। এই সময়টার মধ্যে যে এই পাইপলাইনের ভিতরে যে গ্যাসের যে গ্যাপটা, এগুলো প্রেশার বিল্ড আপ করতে একটু সময় লাগে। ইন অ্যাডিশন টু দ্যাট, এটার মধ্যে শীতের আবার একটা প্রভাব আছে যে গ্যাসের ধর্ম অনুযায়ী শীতকালে একটু গ্যাসের প্রেশার একটু কম থাকে। গ্রাহকরা বলছেন গ্যাস ঠিকমতো না পেলেও মাস শেষে ঠিকই বিল গুনতে হচ্ছে তাদের। শওকত মঞ্জুর শান্ত, যমুনা নিউজ, ঢাকা। 14 বছরেও ফেলানী হত্যার বিচার হয়নি। 2011 সালের 7 জানুয়ারি কুড়িগ্রাম সীমান্তে বিএসএফ সদস্য অমিয় ঘোষ গুলি চালিয়ে ফেলানীকে হত্যা করে। শুধু ফেলানী নয়, এই 15 বছরে সীমান্তে 6 শতাধিক হত্যার একটিরও বিচার হয়নি। বিশ্লেষকরা বলছেন, সীমান্তে মারণাস্ত্রের ব্যবহার বন্ধ এবং খুনের বিচার আদায়ে আন্তর্জাতিক আইনের ন্যূনতম প্রয়োগও করেনি বাংলাদেশ সরকার। শোন বিএসএফ, শোন হে ভারত, কাঁটা তারে গুনগুন, একটা দোয়েল বসেছে যেখানে ফেলানি হয়েছে খুন। চোখের সামনে ছটফট করে মেয়েকে মরতে দেখেছেন মা। গুলি খেয়ে ঝুলে থাকলে ফেলানি বলো তো 10 টাকার। 14 বছর আগের ফেলানির সেই মৃত্যু যন্ত্রণা আজও তাড়িয়ে বেড়ায় তাকে। আমার মেয়ে 3 ঘন্টা পানির জন্য খুব চিৎকার করছে, কিন্তু আমি মা হয়ে তার পাশে দাঁড়াতে পারি নাই, পানি দিতে পারি নাই। আন্তর্জাতিক মহলের চাপে অবশেষে 2013 সালের 13 আগস্ট ভারতের কোচবিহারে জেনারেল সিকিউরিটি ফোর্সেস কোর্টে ফেলানী হত্যার বিচার শুরু হয়। কিন্তু সাজানো বিচারে মাত্র 1 মাসের মধ্যে বেকসুর খালাস দেওয়া হয় আসামি বিএসএফ জওয়ান অমিয় ঘোষকে। বাদীপক্ষের নারাজিতে 2014 সালে ফের শুরু হয় পুনর্বিচার। তাতেও সাজা হয়নি আসামির। 2015 সালে ফেলানীর পরিবারের পক্ষে ভারতের সুপ্রিম কোর্টে রিট করে মানবাধিকার সংস্থা সুরক্ষা মঞ্চ। এরপর দফায় দফায় পেছাতে থাকে শুনানির তারিখ। 9 বছর ধরে বিচারের নামে চলছে প্রহসন। হত্যাকারী বিচারটা যদি হতো, আজকে ভারতের বিএসএফরা আমাদের অত্যাচার করতে পারতো না। নতুন যে বাংলাদেশের সরকার আছে আমাদের, সেই সরকার উদ্যোগ নেয় এই বিচারটা জানি ওনারা আন্তর্জাতিক কোর্টে জানি নিয়ে যায়, এটা আন্তর্জাতিকভাবে জানি কোর্টে এটা নিষ্পত্তি হয়, এটা আমার দাবি। আইন ও সালিশ কেন্দ্রের বছরওয়ারি হিসাবে গত 15 বছরে সীমান্তে 6 শতাধিক মানুষ হত্যা করেছে বিএসএফ। আহত ও পঙ্গু 750 মানুষ। এসব ঘটনার একটিরও বিচার হয়নি। বিশ্লেষকরা বলছেন, সীমান্তে মারণাস্ত্রের ব্যবহার বন্ধ ও খুনের বিচার আদায়ে আন্তর্জাতিক আইনের ন্যূনতম প্রয়োগ করেনি বাংলাদেশ সরকার। দীর্ঘদিন যাবৎ বিএসএফ এর এই যে অন স্পট শুট যে পলিসি, যেটা আসলে করার কথা নয়, সেটার কারণেই এই হত্যাকাণ্ডগুলো বারবার হচ্ছে। ভারতীয় সুপ্রিম কোর্টে যে আবেদনটি করেছে, যে রিট পেন্ডিং রয়েছে, সেটি যদি নিষ্পত্তি হয় তাহলে শুধু ন্যায় বিচারই হবে তা না, ভবিষ্যতে আমি মনে করি যে ভবিষ্যতে আমাদের বর্ডার ম্যানেজমেন্ট সহ খুন খারাপই কমে আসবে। নিরস্ত্র নাগরিকদের সুরক্ষা ও সীমান্ত হত্যা বন্ধে বাংলাদেশ ভারত স্বাক্ষরিত যৌথ প্রোটোকল পুনর্মূল্যায়ন ও পুনঃপ্রয়োগের পরামর্শ দিয়েছেন বিশেষজ্ঞরা। আমিন বাবু, যমুনা নিউজ। তাঁতের শাড়ির কদর কমেনি, তৈরি হচ্ছে চাদর, ওড়না, গামছা সহ নানা পণ্য। শহুরে এলাকার নামি দামি শোরুমে তাঁত পণ্যের চাহিদা বাড়ছে। সীমাবদ্ধতার মধ্যেও মণিপুরী এবং ত্রিপুরা সম্প্রদায় এই ঐতিহ্য ধরে রেখেছে এবং উৎপাদন ব্যবস্থায় পরিবর্তন এসেছে। তবে শ্রমিকের ন্যায্য মজুরি নিশ্চিত হচ্ছে না। একই সঙ্গে প্রয়োজন পুঁজির যোগান।
ক্ষুদ্র মাঝারি শিল্প নিয়ে 3 পর্বের ধারাবাহিকের আজ প্রথম পর্ব দেখবেন। সহকর্মী তানফির মোর্শেদের ছবিতে রিপোর্ট করেছেন আরেক সহকর্মী রিমন রহমান। সূক্ষ্ম বুননে অপলক দৃষ্টি, মিহি সুতোয় সুদৃশ্য এবং নান্দনিক নকশা দিতেই এমন একাগ্রতা। প্রতিটি বুনন প্রক্রিয়া আছে হাতের পরম যত্ন। বংশ পরম্পরায় তাঁতের সঙ্গে বিনোতা দেব বর্মার সখ্যতা। শ্রীমঙ্গলের প্রত্যন্ত এলাকায় চলছে কর্মব্যস্ততা। কেউ বানাচ্ছেন শাড়ি, কেউ বা ওড়না, চাদর। সকাল থেকে বিকেল পর্যন্ত চলে হস্তচালিত তাঁত। ত্রিপুরাদের ড্রেস এগুলো বাজারজাত করতে পারে নাই, এই জন্য আমরা এই মণিপুরি তাঁত এখন কাজ করতেছি। মণিপুরি তাঁতে বাজারজাত করতে পারে নাই, দাম মানে বেশি হয়ে যায়। আর এই তাঁতে হচ্ছে একটু সহজে করা যায়, মানে খুব বেশি করা যায়, কিন্তু দামটা একটু সস্তা দামে একটু করা যায় আর কি। দারিদ্র্যের সঙ্গে লড়াই করে উচ্চ মাধ্যমিকে পা দিয়েছেন নম্রতা দেব বর্মা। পড়ালেখার পাশাপাশি মায়ের সঙ্গে বোনেন কাপড়, নিজেই যোগান শিক্ষার খরচ। আমরা সারাদিন কাজ করি, আর কাজ করার তুলনায় আর্থিকটা কম, আর যদি আরেকটু বেশি পেলে তাহলে ভালো হতো। একজন সারাদিন তাঁত চালিয়ে একটি মাত্র চাদর কিংবা ওড়না বুনতে পারেন। মজুরি 150 থেকে 200 টাকা। পরিশ্রমের তুলনায় মজুরি তুলনামূলক কম। কাজের তুলনায় আমরা মজুরিটা মানে কম হয়ে যায়, আর তো মানে যদি বেশি যায় তাহলে আরো ভালো হয়ে যায় আর কি। তাঁত শিল্প এদেশের হাজার বছরের ঐতিহ্য। মূলত মণিপুরী এবং ত্রিপুরারাই এই বুনন শিল্পে বেশ দক্ষ, কিন্তু বিলুপ্তিপ্রায় এই শিল্প বিকাশে দরকার সরকারি এবং বেসরকারি পর্যায়ে বিভিন্ন সহযোগিতা। বাড়ছে তাঁত পণ্যের চাহিদা। এসব পণ্যের ক্রয়াদেশ দিচ্ছে শহুরে নামি দামি ব্র্যান্ড। বাংলার ঐতিহ্যকে লালন করতেই অনেকের পছন্দ তাঁত, কিন্তু শিল্প বিকাশে দরকার পর্যাপ্ত অর্থের যোগান। দক্ষ শ্রমিকের অভাবও প্রকট। আমরা যদি ফাইন্যান্স পাই তাহলে আশা করি আমাদের এখানে যে আমাদের যে তাঁতগুলো আছে, আমাদের আরও নতুন নতুন ডিজাইনের তাঁত নিয়ে আসবো, এবং পাশাপাশি যে সুতা প্রসেস করার যেগুলো আমাদের সমস্যা, এই সুতা প্রসেসটা যদি আমাদের এখানে হয় তাহলে আমার অনেক ভালো হবে। শ্রীমঙ্গলের ঘরে ঘরে এখনো রয়েছে কোমর তাঁতের প্রচলন। চাকমা সম্প্রদায়ের পিনন খাদি বেশ জনপ্রিয়। পাহাড়ি নারীরাই মূলত এই উৎপাদনে সম্পৃক্ত। তাঁত শিল্প বিকাশে উদ্যোগ নিয়েছে এসএমই ফাউন্ডেশন। এই শিল্পটাকে আরও উন্নত করার জন্য এই শিল্পের সাথে যারা সম্পৃক্ত আছেন, বিশেষ করে মণিপুরী সম্প্রদায়ের লোকজন যারা, আমরা ইতিমধ্যেই বিভিন্ন ব্যবস্থা গ্রহণ করেছি। আমরা ভবিষ্যতে এখানে আরও উন্নত মানের প্রশিক্ষণ, বিশেষ করে ডিজাইনের ক্ষেত্রে আমরা আরও প্রশিক্ষণ দেব তাদেরকে। শত বছরের এই শিল্প টিকে থাকলে একদিকে রক্ষা হবে আমাদের ঐতিহ্য, অন্যদিকে নিশ্চিত হবে অর্থনৈতিক মুক্তি। রিমন রহমান, যমুনা নিউজ, ডলুছড়া, শ্রীমঙ্গল। মৃত্যুর জন্য প্রস্তুত হও, ছাত্রলীগ আসছে রাজপথে, শেখ হাসিনা আবারও আসবে, এমনই সব লেখনী লক্ষ্মীপুরের দেয়ালে দেয়ালে। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সময় জেলার প্রথম সারির 2 সমন্বয়কের বাড়ির পাশে এমন ঘটনা ঘটেছে। রাতের আঁধারে কে বা কারা এসব লিখেছে তা নিয়ে পুরো এলাকায় চাঞ্চল্য। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়কদের হত্যার হুমকি, দেয়ালে দেয়ালে এই লেখনী ছড়িয়েছে আতঙ্ক। সোমবার ভোরে লক্ষ্মীপুর সদরের শিমুলতলি বাজারে বিভিন্ন স্থাপনার দেয়ালে সমন্বয়কদের হত্যার হুমকি সহ পতিত সরকারের পক্ষে নানান লেখনী দেখতে পান স্থানীয়রা। বাজারের পাশেই 2টি গ্রামে ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় সমন্বয়ক হামজা মাহবুব ও জেলা সমন্বয়ক এম ফারভেজের বাড়ি। আমরা যারা আন্দোলন সংগ্রামে অংশগ্রহণ করছি, আমরা মনে করি এটা আমাদের জন্য ওপেন হুমকি। তারা আমাদেরকে মৃত্যুর হুমকি দিয়ে গেছে। যেদিন লেখালাটা রেখছে ওই দিন রাত্রে আমি 10:30 দোকান বন্ধ করে যাই। পরের দিন সকালবেলা আসি, দেখি যে লেখা, অনেকগুলো লেখা। তারা আমাদেরকে এটা বুঝাইতেছে যে তারা আবার নতুন করে আসবে, তারা আবার আগের মতো তাণ্ডব সৃষ্টি করবে। সাধারণ মানুষ হিসেবে আমরা বেশ বাঁচতে চাই, থাকতে চাই, নিরাপত্তার মধ্যে থাকতে চাই। সমন্বয়করা বলছেন, এ ধরনের দেয়াল লেখনীর মাধ্যমে ফ্যাসিস্ট সরকারের দোসররা ছাত্র জনতাকে ভয়ভীতি দেখানোর অপচেষ্টা করছে। ঐক্যবদ্ধভাবে তাদের রুখে দেয়া হবে।
আমরা রাত্রে ঘুমাইতাম যাইলে হর দেয়াল মেয়ালের মধ্যে লিক ফাড়ি গুণেন সব ইয়া করে যেতে আছে আঙ্গুর তো হুমকি দেয় মানে আঙ্গুর তো নিরাপত্তার দরকার। মাদ্রাসার এখানে লেখছি, লিরগোজা লেখছে, শিমুলতলা লেখছে, আবার ওই যে আসাদ একাডেমির এখানে লেখছে। ফারুদা আবার ওইখানে সমন্বয় করে কি দাঁড়িয়ে লেখছিল, মৃত্যুর জন্য প্রস্তুত হও। ব্যক্তি হিসেবে আমরা কাউকে চিহ্নিত করতে পারি না, কিন্তু দল মত হিসেবে কারা এগুলো করতে পারে আমরা ওই বিষয়ে কিন্তু অবগত। আমরা চাচ্ছি যে এটা সুস্থ তদন্ত করে যারা এই ধরনের কাজ করছে তাদেরকে বের করা হোক, আইনের আওতায় নিয়ে আসা হোক। ঘটনাস্থল পরিদর্শন করেছে পুলিশ। জড়িতদের খুঁজে বের করে আইনের আওতায় আনার আশ্বাস কর্মকর্তাদের। আমরা আমাদের গোয়েন্দা কার্যক্রম অব্যাহত রেখেছি। এই সমস্ত অপরাধ বা দুষ্কৃতি বলি এদের সঙ্গে যারা জড়িত, যাতে তারা কোনো বিশৃঙ্খলা সৃষ্টি করতে না পারে সে বিষয়ে আমরা সতর্ক রয়েছি। সম্প্রতি বগুড়ায় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের আরেক সমন্বয়ক আহসান হাবিব সায়েমের বাড়ির দেয়ালেও একই ধরনের হুমকির কথা লেখা হয়। ওই ঘটনায় থানায় জিডি হলেও আটক হয়নি কেউ। সাবরিনা লিজা, যমুনা নিউজ। ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলা শুধু ব্যবসা কিংবা বিনোদন কেন্দ্রই নয়, তৈরি হচ্ছে কর্মসংস্থানের সুযোগ। কলেজ বিশ্ববিদ্যালয়ের প্রায় ৩,০০০ শিক্ষার্থী এবার মেলায় খণ্ডকালীন কাজের সুযোগ পেয়েছেন। সম্মানের পাশাপাশি অভিজ্ঞতাও মিলছে। বাণিজ্য মেলায় প্রবেশ করলেই চোখে পড়ে বিভিন্ন স্টলে কাজ করছেন খণ্ডকালীন কর্মী। প্রত্যেকের পরনেই কোম্পানি নির্ধারিত ড্রেস। ক্রেতা দর্শনার্থীদের দৃষ্টি আকর্ষণে চরম ব্যস্ততা তাদের। জানিয়েছেন বাণিজ্য মেলার এই সময়টুকু খুব উপভোগ করছেন তারা। পড়াশোনার পাশাপাশি খণ্ডকালীন কাজের সুযোগ পেয়ে বেশ খুশি শিক্ষার্থীরা। তারা বলছেন একদিকে যেমন অভিজ্ঞতা হচ্ছে, অন্যদিকে আসছে কিছু টাকাও। কাজের এই অভিজ্ঞতা ভবিষ্যৎ চাকরির ক্ষেত্রে কিছুটা সহায়ক হবে বলেও মনে করেন তারা। 1 মাসের একটা প্যাকেজ মেলার জবে, তো এটা থেকে বিভিন্ন খরচ আমি নিজেই চালাতে পারতেছি। আর পড়াশোনার পাশাপাশি এরকম একটা অপরচুনিটি সবাই খোঁজে। নতুন একটা কাজের অভিজ্ঞতা, প্রত্যেকটা মানুষেরই প্রত্যেকটা কাজের বিষয়ে জানা প্রয়োজন। যদি কোনো জব সেক্টরে যাই বা নিজস্ব যদি বিজনেস করতে চাই, তাহলে আমার এই এক্সপিরিয়েন্সটুকুই কিন্তু আমার কাজে লাগবে সামনে। এক একটা কাস্টমারের ওনাদের চাহিদা, মার্কেটের একটা পরিস্থিতি বুঝতে পারতেছি। ভবিষ্যতে যদি আমি নিজে বিজনেস করতে যাই, তো আমি এখন যে আমার অভিজ্ঞতাটা হচ্ছে, এক্সপিরিয়েন্সটা হচ্ছে, সেটা আমি ওখানে কাজে লাগাতে পারবো, আমার নিজের বিজনেসে কাজে লাগাতে পারবো। খণ্ডকালীন চাকরির প্রসঙ্গে যমুনা ইলেকট্রনিক্সের ব্যবস্থাপক জানিয়েছেন, বাণিজ্য মেলা শুধু ব্যবসার ক্ষেত্র নয়, তৈরি করছে কর্মসংস্থানের সুযোগও। খণ্ডকালীন সময় যারা ভালো করবেন তাদেরকে নিয়মিত করা হবে বলেও জানানো হয়েছে যমুনা ইলেকট্রনিক্সের পক্ষ থেকে। এটা একটা অপরচুনিটি যেমন আছে, প্লাস ইনোভেটিভ ক্ষেত্রে এবং রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্টের জন্য দেশের ইলেকট্রনিক্স শিল্পকে এগিয়ে নেওয়ার জন্য এই যমুনার অবদান, এটা স্টুডেন্টদের ক্ষেত্রে ইটস এ গুড থিং। এবারে ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলার ৩৬১টি স্টল এবং প্যাভিলিয়নে প্রায় ৩,০০০ শিক্ষার্থী খণ্ডকালীন কাজ করার সুযোগ পেয়েছেন। রাবেয়া স্মৃতি, যমুনা নিউজ। শীতকালীন সবজিতে সয়লাভ বাজার আকর্ষণের কেন্দ্রবিন্দুতেই থাকে ফুলকপি। আমরা একটু নওগাঁর বাজার থেকে ঘুরে আসতে চাই। আমাদের সহকর্মী শফিক ছোটন অপেক্ষা করছেন। ছোটন, এখন যেহেতু শীতকালীন সবজির একেবারে ভরা মৌসুম এবং ফুলকপির কথা আমরা দর্শকদের মাত্রই জানাচ্ছিলাম, আপনি নিশ্চয়ই খেতে আছেন কোনো, সেখানে ফুলকপি আসলে কত দরে বিক্রি করা হচ্ছে জানাবেন। বৃষ্টি, আমি খেতে আছি এবং সকালে হাটেও ছিলাম। সব মিলিয়ে আসলে চাষাবাদের যে অবস্থা, তাতে করে চাষিরা নাজেহাল অবস্থায় পড়েছেন। কেননা ফুলকপি, বাঁধাকপি বা শীতকালীন যে অন্যান্য শাকসবজিগুলো বাজারে উঠতে শুরু করেছে, সেগুলোর দাম একেবারেই নিম্নমুখী এবং চাষিরা বলছেন প্রতিটা ফুলকপিতে তাদের 8 থেকে 10 টাকা পর্যন্ত লোকসান হচ্ছে এই বাজারে বিক্রি করে। একজন চাষি আছেন আমার সঙ্গে, তার সঙ্গে কথা বলে সরাসরি জানাবার চেষ্টা করব। আপনার কাছে জানতে চাই, এই সবজিগুলো কবে চাষ শুরু করেছিলেন এবং এখনকার পরিস্থিতি কি? আমরা এই কপির চাষটা আমরা আজ থেকে 2.5 থেকে 3 মাস আগে আমরা চাষ শুরু করেছি। করার পর আমরা বীজ থেকে শুরু করে যে পর্যন্ত যে আমাদের হয়েছে, তাতে এক একটা কপি 10 থেকে 12 টাকা খরচ পড়েছে। আমাদের দাম একেবারেই নাই। একটা কপি নিড়ানি দিতে হয়েছে, সার প্রয়োগ করতে হয়েছে, সেচ দেওয়া হয়েছে, এই সমস্ত খরচ দিয়ে একটা কপি 10 থেকে 12 টাকা খরচ পড়ছে।
এখন বর্তমান কপির বাজার একটা কপি খুব বেশি হলে 2 টাকা দাম, 2 টাকা বিক্রি হচ্ছে। তা আমরা খুব লাভবান এবার হওয়া পারিনি গো। বাঁধাকপি একটু দাম আছে, যাই খুব একটা বেশি হবে না, ওনার ওই একই খরচ। আগাম সবজিতে দাম পাইছে আর কি। অসংখ্য ধন্যবাদ। বৃষ্টি শুনছিলেন যে আসলে আগাম সবজিতে তারা দাম পেয়েছেন, কিন্তু শীতকালীন ভরা মৌসুমে এসে আসলে একেবারেই চাষাবাদের লোকসানের মুখে পড়েছেন চাষি। এবং তবে একটা জিনিস বলে রাখি যে প্রচুর পরিমাণের শাকসবজি চাষ হয়েছে শীতকালীন এইবারের যে মাঠগুলোতে আমরা দেখছি। আমরা শুনছিলাম চাষির কথা, একজনের শুনছিলাম। অনেক ধন্যবাদ আপনাকে ছোটন। রাজধানী সহ দেশের বিভিন্ন স্থানে ভূমিকম্প অনুভূত হয়েছে, তবে প্রাথমিকভাবে কোনো ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি। মঙ্গলবার সকাল 7:05 এই কম্পন অনুভূত হয়। মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থা USGS জানিয়েছে এই ভূমিকম্পটির উৎপত্তিস্থল চীন নেপাল সীমান্তে রিক্টার স্কেলে, যার মাত্রা ছিল 7.1। গভীরতা ছিল ভূপৃষ্ঠ থেকে 10 কিলোমিটার অভ্যন্তরে। আর স্থানীয় সময় 7:15 থেকে 7:45 পর্যন্ত ওই অঞ্চলে আরও 6টি আফটারশকও অনুভূত হয়েছে, যেগুলো সবই ছিল 4.8 থেকে 5 মাত্রার মধ্যে। বাংলাদেশ ছাড়াও এর ধাক্কা অনুভূত হয় ভারত এবং ভুটানে। গত শুক্রবার ঢাকা, সিলেট সহ দেশের বিভিন্ন স্থানে ভূমিকম্প অনুভূত হয়। উৎপত্তিস্থল ছিল প্রতিবেশী দেশ মিয়ানমারে। পাহাড়ে সশস্ত্র সংগঠনগুলোর চাঁদাবাজি আর অস্ত্রের ঝনঝনানি থামছে না, তার উপরে আছে সংঘাত। সবসময় এক অজানা আতঙ্কে থাকেন পাহাড়ে বসবাসরতরা। বিশেষ করে বান্দরবানের থানচিও রুমায় ব্যাংক ডাকাতির ঘটনায় এখনও উদ্বেগ কাটেনি। সংঘাত বন্ধে ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন স্থানীয়রা। বান্দরবান ঘুরে এসে সহকর্মী সাইদুর রশিদ ইরফানের তোলা ছবিতে আরেক সহকর্মী শহীদুল সুমনের রিপোর্ট। আধিপত্যের লড়াই ছাড়াও পাহাড়ে খুন, গুম, অপহরণ, চাঁদাবাজির সাথে জড়িত বেশ কয়েকটি সশস্ত্র গোষ্ঠী। অস্ত্রের ঝনঝনানিতে কিছুদিন পর পর অশান্ত হয়ে ওঠে পাহাড়। গত বছর এপ্রিলে বান্দরবানের থানচিও রুমাই কুকিচিনের ব্যাংক ডাকাতির ঘটনায় এখনো আতঙ্ক কাটেনি স্থানীয়দের। ব্যাংকের ডাকাতি হয়েছে, সুস্থভাবে আমরা জীবনযাপন করতে পারতেছি না, খাইতে পারতেছি না। পাহাড়ের যে সমস্যাগুলো, এটি থেকে আমরা কিভাবে মুক্তি পাবো? কিছু কিছু সন্ত্রাসীর জন্য কত হাজার হাজার মানুষ কষ্ট পাচ্ছি আমরা এখানে। হয়তো সন্ত্রাসী দমন করা অবশ্যই দরকার। আমরা এখানে যারা গাইড আছে, বুট আছি, আমরা সবাইকে একভূত হয়ে আমাদের এখানে পর্যটক আসার মতো আমরা এভাবে কিছু ব্যবস্থা চাই। যৌথ বাহিনীর সাঁড়াশি অভিযানের মুখে প্রকাশ্যে না আসলেও কুকিচিন সহ আরও বেশ কয়েকটি সংগঠনের চাঁদাবাজি এখনো বন্ধ হয়নি। সীমান্তের ওপারে বসেই চাঁদাবাজি সহ নানা অপরাধ চালিয়ে যাচ্ছে বলে দাবি পুলিশের। এরা বান্দরবন অথবা চিটাগাং এই এলাকা থেকে তারা ফোন করে তাদের কাছে চাঁদা চায়। যারা এটা মোবাইল ফোনে করছে, আমরা সেটাও দেখেছি যে তারা যে ধরনের মোবাইল সিম ব্যবহার করছে, প্রকৃতপক্ষে তাদের এদের নিজস্ব কোনো এনআইডি না, অন্য নামে ব্যবহার করে এটা করছে। চাঁদাবাজি যারা করে তাদের সামাজিকভাবে কি বলে যে তাদেরকে বয়কট করেছি। আর এই বয়কটের প্রতিফলন হয়ে এখন তারা দেখছে যে অপরাধ করেছে, সে অপরাধে অনুতপ্ত হয়ে একদম গহীন অরণ্যে চলে গেছে, যেটা নাগালের বাইরে। কুকিচিন বা KNF ছাড়া পাহাড়ে সক্রিয় আরও একাধিক আঞ্চলিক সংগঠন। নিরাপত্তা বৃদ্ধির পাশাপাশি সংঘাত আর অপরাধে জড়িতদের চিহ্নিত করে ব্যবস্থা নেওয়ার দাবি পাহাড়ে বসবাসকারীদের। প্রত্যেক বছর পাহাড়ে প্রায় 1000 কোটি টাকার মতো চাঁদাবাজি হয়ে থাকে। এই চাঁদাবাজি অনেকটা কি হয়, গুম করে নিয়ে যাওয়া হয়। সন্ত্রাসী সে যে জাতের হোক, যে ধর্মের, যে বর্ণের হোক, তার আইন বাংলাদেশে প্রচলিত আইনে এদের ব্যবস্থা নেওয়া হোক। শহীদুল সুমন, যমুনা নিউজ, বান্দরবান। গ্যাজেট প্রকাশের 2 বছরেও মানিকগঞ্জে প্রাথমিক বিদ্যালয়ের মেধাবৃত্তির টাকা পাচ্ছে না অনেক শিক্ষার্থী। শিক্ষা প্রতিষ্ঠানগুলো বলছে অধিদপ্তরের চাহিদা অনুযায়ী সব তথ্যই পাঠানো হয়েছে, তারপর টাকা না পাওয়ার কারণ তাদের অজানা। দীর্ঘদিনও এই সমস্যার সমাধান না হওয়ায় শিক্ষার্থী ও অভিভাবকদের মাঝে হতাশার ক্ষোভ দেখা দিয়েছে। মানিকগঞ্জের ঘিওর ডিএন পাইলট উচ্চ বিদ্যালয়ের 8ম শ্রেণীর শিক্ষার্থী শাহরিন আশরাফি জাবা 2022 সালে প্রাথমিক বৃত্তি পরীক্ষায় অংশ নেয়। সে সাধারণ গ্রেডে বৃত্তিও পায়, কিন্তু 2 বছরেও পায়নি মেধাবৃত্তির সম্মানিত টাকা। কষ্ট করে পরীক্ষা দেওয়ার পরেও যদি মানে এটা একটা পুরস্কারের মতো, যদি এটা না পেয়ে থাকে আসলে আমাদের একটু কষ্ট লাগে। বৃত্তির যে নির্ধারিত অনারিয়ামটা পায়নি, তার জন্য কিন্তু সে অনেকটাই নিরুৎসাহিত।
ডিএন স্কুলে একই বছর ৬ষ্ঠ শ্রেণীতে ভর্তি হয়েছিল ৪৯ জন বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থী। তাদের কেউই পায়নি বৃত্তির টাকা। তাই এসব মেধাবী শিক্ষার্থী আর তাদের অভিভাবকদের মাঝে দেখা দিয়েছে হতাশা আর ক্ষোভ। আমাদের স্কুলের প্রায় 7 জন অংশগ্রহণ করেছিল এবং তাতে আমরা 3 জন বৃত্তিপ্রাপ্ত হয়েছি। টাকাটা বড় বিষয় না, কিন্তু আমরা বৃত্তি পেয়েছি, আমাদের নিজেদের একটা টাকা আসবে, এটা আমাদের একটা চিন্তা ভাবনা ছিল। প্রাথমিক শিক্ষা অফিসে গেলে মাধ্যমিকের দিকে দৃষ্টি আকর্ষণ করিয়ে দেয়, মাধ্যমিকে গেলে বলে প্রাথমিকের দায়িত্ব এটা। এখন কার কাছে গেলে সঠিক বিচারটা পাবো? মেধাবৃত্তির টাকা না পাওয়ার এমন অভিযোগ রয়েছে জেলা জুড়েই। মাধ্যমিক শিক্ষা প্রতিষ্ঠানগুলো বলছে অধিদপ্তরের চাহিদা অনুযায়ী সব তথ্য পাঠানো হলেও বৃত্তি না পাওয়ার কারণ তাদের অজানা। যদি আমার স্কুলের যদি হইতো তাহলে মনে করতাম হয়তো আমার স্কুলে কোন পেপারসের সমস্যা আছে, তা তো না। মানিকগঞ্জ জেলায় এই ধরনের ঘটনা উপর থেকেই যারা ঊর্ধ্বতন কর্মকর্তা যারা আছেন তারা হয়তো এটা জিনিসটা হয়তো দ্রুত সমাধান করতেছেন না। শিক্ষার্থীদের বৃত্তির টাকা না পাওয়ার খবর জানা নেই জেলা শিক্ষা অফিসের। শিক্ষা কর্মকর্তারা জানালেন এ বিষয়ে খোঁজ নেওয়া হবে। এ বিষয়ে আমাদের কাছে কোনো ফর্মালি কেউ অভিযোগ করেনি, তবে যদি কেউ না পায় এবং এই বিষয়টা আমরা খোঁজখবর নিব এবং দেখব, এবং বৃত্তি প্রাপ্তিটা তো একটা শিক্ষার্থী জীবনের একটা পরম আনন্দের একটা বিষয়। 2022 সালে জেলায় ট্যালেন্ট পুল ও সাধারণে 818 জন শিক্ষার্থী বৃত্তি পায়। প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের প্রজ্ঞাপন অনুযায়ী ট্যালেন্ট পুলে বৃত্তিপ্রাপ্তরা প্রতি মাসে 300 এবং সাধারণ বৃত্তিতে 225 টাকা করে 3 বছর সম্মানী পাওয়ার কথা। বিএম খোরশেদ, যমুনা নিউজ, মানিকগঞ্জ। এনসিএল টি20 টুর্নামেন্ট বিপিএল এর দেশি ক্রিকেটারদের রিদম ধরে রাখার পাশাপাশি পরিকল্পনা করতেও সাহায্য করছে। তরুণদের জন্য এটি বেশ সহায়ক, এমনটা মনে করেন নাজমুল আবেদিন ফাহিম। আর বিপিএল এর স্পোর্টিং উইকেট তৈরিতে যেমন দিয়েছেন পরামর্শ, তেমনি এবার প্রচুর রান হওয়ায় খুশি বিসিবি পরিচালক। ঢাকা পর্ব শেষ, শুরু হয়েছে বিপিএল এর সিলেট পর্ব। নানা আলোচনা সমালোচনার মাঝে অবশ্য প্রশংসা কুড়াচ্ছে বিপিএল এর উইকেট। শুরু থেকে এবার রানের ফোয়ারা দেখছে ক্রিকেট সমর্থকরা। তাই তো ঢাকা পর্বের ম্যাচগুলোতে সন্তুষ্ট বিসিবি পরিচালক নাজমুল আবেদিন ফাহিম। মাঠের খেলার কথা যদি বলি, সেটাই যথেষ্ট তুলনামূলক ভালো হচ্ছে। ভালো উইকেটের চরিত্র ভালো এবং রান হচ্ছে। খেলোয়াড়দের মধ্যে বড় স্কোর করার একটা তাগিদ দেখতে পাচ্ছি। দর্শক আসছে মাঠে এবং তারা যথেষ্ট এনজয় করছে খেলাটা। কুয়াশাচ্ছন্ন আবহাওয়ার মধ্যে হয়েছে বিগ স্কোর। উইকেটের চারিদিকে শটস খেলেছে ব্যাটাররা, সেই সাথে পেসাররাও করেছে ভালো। সব মিলে স্পোর্টিং উইকেট তৈরির পেছনের গল্পটা জানান বিসিবির এই পরিচালক। উইকেট তৈরি করার ক্ষেত্রে বোধহয় আমরা আমাদের গ্রাউন্ডসে যারা আছে তারা বোধহয় এক্সট্রা মনোযোগী হয়েছে। উইকেট হার্ড একটা উইকেট তৈরি করার চেষ্টা ছিল যেন যথেষ্ট বাউন্স থাকে এবং 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 যদিও এটা সানি ওয়েদার আমরা পাইনি এখন পর্যন্ত, বাট একদিক দিয়ে এটা আমাদেরকে কিছুটা সাহায্য করেছে যে উইকেটকে ধরে রাখার জন্য উইকেটে যে পরিমাণ ময়েশ্চার থাকা প্রয়োজন, রোদ না থাকার কারণে সেটা দীর্ঘ সময় মতো থাকতে পেরেছে। যে কারণে দিনের ম্যাচে এবং পরবর্তীতে রাতের দ্বিতীয় ম্যাচেও আমরা কিন্তু উইকেটের বিহেভিয়ার খুব বেশি তারতম্য দেখিনি। বিশেষ করে পেস বলাররা কিন্তু সাহায্য পেয়েছে। সো এটা এমন একটা উইকেট যেখানে কিন্তু পেস বলারদেরও সাহায্য আছে, কিন্তু ব্যাটিং করতে জানলে এখান থেকে রান করা সম্ভব। বিপিএল এর প্রস্তুতি হিসেবে এক যুগেরও বেশি সময় পর এবার হয়েছে এনসিএল টি20। ক্রিকেটারদের প্রস্তুতি এবং ভালো খেলার পেছনে এই টুর্নামেন্ট সহায়ক হবে বলে বিশ্বাস তার। অনেক কাজে দিচ্ছে, একটা রিদম নিয়ে সব এসছে। কিন্তু আগে যেটা হতো যে আমরা হয়তো ফার্স্ট ক্লাস ক্রিকেট খেলে তারপর এখানে আসতাম, কিন্তু ফার্স্ট ক্লাস ক্রিকেট খেলার যেই পেস বা যেই ধরনের মানসিকতা নিয়ে ফার্স্ট ক্লাস ক্রিকেট খেলে, এটা থেকে সেটা একেবারেই উল্টো। কিন্তু সো আমার মনে ওইটা দারুণ কাজে এসেছে যে এই খেলার পরপরই একটা রিদম ধরে সবাই প্ল্যান করতে পারছে যে কিভাবে এই খেলাটা খেলবে। সবাই নিজের ফর্মটা বুঝতে পারছে এবং এবং হঠাৎ করেই বিপিএলে চলে আসছে না। বিশেষ করে যারা নতুন খেলোয়াড় তাদের জন্য একটা অভিজ্ঞতা দরকার ছিল, তার সেই অভিজ্ঞতা এনসিএল টি20 থেকে নিয়েছে। দর্শকরা দেখতে চায় রান, দেখতে চায় 4 ছক্কার ফুলঝুরি। সেই দিক থেকে এখন পর্যন্ত মাঠের সাফল্য চোখে পড়ার মতো। ক্রিকেটারদের মান বাড়াতে এমন উইকেট গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বিশ্বাস নাজমুল আবেদিন ফাহিমের। সেই উদ্দেশ্য নিয়ে বিপিএলটা করা। একটা হচ্ছে যে বাংলাদেশের ক্রিকেটের মানটাকে এর মধ্যে দিয়ে কোনোভাবে উপরে উঠানো যায় কিনা। হাসান আল মারুফ, যমুনা স্পোর্টস, ঢাকা। 3 ম্যাচে 33 রান,
বিপিএলে যখন রানের বন্যা তখন ঠিক উল্টো পথে ছুটছেন লিটন কুমার দাস। টানা ব্যর্থতার পরও এই লিটনের উপরই ভরসা রাখছেন ঢাকা ক্যাপিটালস কোচ খালেদ মাহমুদ সুজন। জাতীয় দলের সিনিয়র সহকারী কোচ মোহাম্মদ সালাউদ্দিনও মাত্র 3 ম্যাচেই ধৈর্যহারা হচ্ছেন না। লিটন দাসের তৃষ্ণা কি শুধুই পানির নাকি রানেরও? শেষ 10 ইনিংসে 2 অঙ্কের ঘরে রান মাত্র 2টা, গড় 6-এরও কম। তার তৃষ্ণা থাকবে সেটাই তো স্বাভাবিক। তবে যেভাবে ছোটার কথা, 10 বছর ধরে ইন্টারন্যাশনাল খেলা এলকেডি কি সেভাবে ছুটতে পারছেন? দিন যায়, মাস যায়, বছর পেরোয়, লিটনকে নিয়ে লেখা গল্পের বদল কই? প্রতি বছরই উত্তর খুঁজতে হয় লিটন ঠিক কবে রান করবেন। এই বিপিএলেও তো সেই একই গল্প। লিটন ট্রেনিং ওয়াজ ভেরি সিরিয়াস টুডে। আমি বলি যে ট্রেনিং সিরিয়াস হবে না, এটা মানসিক একটা ব্যাপার থাকে। লিটনের ব্যাট কথা বললে ঢাকা ক্যাপিটালসকে আমার মনে হয় না এতটা চিন্তা করতে হবে জয় পরাজয়ের জন্য। ক্রিকেটের ফেভারিট প্লেয়ার আমার, মানে আমি সত্যি যদি আমাকে সবাই বলে আমি বারবার বলবো লিটন 10টা রান না করলে আমি লিটনকে চাই। খালেদ মাহমুদ সুজনের মতো মোহাম্মদ সালাউদ্দিনও আছেন লিটনের পাশে। সালাউদ্দিন জানেন লিটন কামব্যাক করবেনই। গত আসরেও সালাউদ্দিনের আন্ডারে বিপিএল এর প্রথম 5 ম্যাচে মোটে 35 রান করেছিলেন এলকেডি। শেষমেশ টুর্নামেন্ট শেষ করেছিলেন প্রায় 400 রান করে। টুর্নামেন্টের অনেক সুবিধা আছে। যখন আপনি একটা টুর্নামেন্ট খেলবেন, আপনি যদি 12টা ম্যাচ খেলেন, আপনি কিন্তু 6টাতে রান করবেন, বাকি 6টাতে রান করবেন না, বড় ইনিংস হবে না। বাট যে 6টাতে রান করবেন সেই 6টাতে যেন আপনি বড় রান করতে পারেন। তো একটা টুর্নামেন্টের মাত্র 3টা ম্যাচ গেছে, এটা যদি আপনি অন্য 3টাতেও করতেন, এক ম্যাচে রান করতেন আর এক ম্যাচ করতেন, তখন কিন্তু চোখে লাগতো না। এখন যেহেতু পরপর 3টা হয়েছে, এখন কিন্তু চোখে লাগবে, মনে করবে যে আসলে রান করছে না। টুর্নামেন্টটা কীভাবে শেষ করছেন সেটা হচ্ছে খুব বেশি ইম্পর্টেন্ট। আপনি কীভাবে শুরু করলেন সেটা খুব বেশি ইম্পর্টেন্ট। তা আমার মনে হয় লিটন জানে কীভাবে কী করতে হবে, এবং আমার মনে হয় সে ভালোভাবে কামব্যাক করবে। দেশের সেরা 2 কোচ এলকেডির ওপর ভরসা রাখছেন। সেই ভরসার দাম লিটনকেই চোকাতে হবে পারফরমেন্স দিয়ে। আফনান পিয়াল, যমুনা স্পোর্টস, ঢাকা। ভয়াবহ তুষারঝড় ও শৈত্যপ্রবাহে বিপর্যস্ত যুক্তরাষ্ট্র। বিভিন্ন অঙ্গরাজ্যে শত শত সড়ক দুর্ঘটনার খবর পাওয়া গেছে। কমপক্ষে 5 জনের মৃত্যু হয়েছে। সোমবার ঝড়ের কারণে বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়ে পড়েন কমপক্ষে 3 লাখ মানুষ। জরুরি অবস্থা জারি হওয়া 7 রাজ্যেই শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ। 2000-এর বেশি ফ্লাইট বাতিল। বিমান চলাচলে মারাত্মক শিডিউল বিপর্যয় তৈরি হয়েছে। কয়েক ইঞ্চি পুরো বরফের নিচে রাস্তাঘাট ঢাকা পড়েছে। যোগাযোগ ব্যবস্থা বিপর্যস্ত। ভার্জিনিয়ায় 300 এবং মিজৌরিতে 365টি সড়ক দুর্ঘটনার খবর পাওয়া গেছে। প্রাণহানি হয়েছে কানসাস, টেক্সাস, মিজৌরি, ভার্জিনিয়ায়। রাজধানী ওয়াশিংটন ডিসিতে 9 ইঞ্চি আর মেরিল্যান্ড, ভার্জিনিয়ায় 1 ফুট পর্যন্ত তুষারপাত হয়েছে। হোয়াইট হাউসে ফিরে ইরানে হামলার সিদ্ধান্ত নেবেন নবনির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প, এমনটাই অভিমত অনেক বিশ্লেষকের। তাদের ধারণা ট্রাম্পের সামনে বিকল্প পথ নেই, অবশ্য ভিন্ন মত আছে। আলোচনায় সমাধান খুঁজবেন বলেও অনেকেরই মত। এদিকে বৈঠকের জন্য প্রস্তুত বলে আগেই অবস্থান পরিষ্কার করেছেন ইরানি পররাষ্ট্রমন্ত্রী। মধ্যপ্রাচ্যের অন্যতম পরাশক্তি ইরান। বরাবরই ইরানের পরমাণু কর্মসূচি পশ্চিমাদের মাথা ব্যথার কারণ। সিরিয়ায় আসাদ সরকারের পতনের পর ইরানের প্রতিরোধ সক্ষমতা বাড়ানোর ঘোষণায় নতুন করে এই ইস্যু নিয়ে তৈরি হয়েছে উত্তেজনা। বলা হচ্ছে 2025-এ ইসরায়েল ও পশ্চিমাদের জন্য বড় সংকট হয়ে দাঁড়াবে তেহরান। এমন পরিস্থিতিতে প্রেসিডেন্ট ট্রাম্পের সিদ্ধান্ত ইসরায়েল ও পশ্চিমাদের নিরাপত্তা নিশ্চিতে বেশ প্রভাব রাখবে বলে মনে করেন বিশ্লেষকরা। পরমাণু কার্যক্রম স্থগিত করতে ইরানের ওপর কূটনৈতিক চাপ বৃদ্ধির পরিকল্পনা করা হচ্ছে বলে মার্কিন সংবাদ মাধ্যম অ্যাক্সিওসকে জানিয়েছেন বেশ কয়েকজন রিপাবলিকান কর্মকর্তা। কূটনৈতিক চাপকে ইরান আর পাত্তা দেবে না বলেই মত অনেকের। বলছেন তেমনটা হলে তেহরানে সরাসরি হামলারই ঘোষণা দেবে ওয়াশিংটন। এমন সম্ভাবনাও উড়িয়ে দেওয়া যায় না। তবে আলোচনার ব্যাপারে ইতিবাচক ইরান। ওয়াশিংটন চাইলে 2015 সালে হওয়া জয়েন্ট কম্প্রিহেন্সিভ প্ল্যান অফ অ্যাকশন চুক্তি নবায়নে আপত্তি নেই তেহরানের। এরই মধ্যে ইউরোপের দেশগুলোর সঙ্গে এক দফা আলোচনা হয়েছে। কিছুদিনের মধ্যেই আবারও বসবো। যুক্তরাষ্ট্রের সাথেও আলোচনায় বসতে চাই। নতুন প্রশাসনের নীতিমালা স্পষ্ট হওয়ার অপেক্ষায় আছি। চীন ও রাশিয়া ইতিবাচক ভূমিকা পালন করছে, আশা করছি তা অব্যাহত থাকবে।
2015 সালে JCPOA চুক্তির মধ্য দিয়ে যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, রাশিয়া, চীন, ফ্রান্স, জার্মানি ও ইউরোপীয় ইউনিয়নের সাথে সমঝোতা হয় ইরানের। চুক্তি অনুযায়ী পারমাণবিক কর্মসূচির ওপর কিছু নিয়ন্ত্রণ আরোপের বিনিময়ে শিথিল করা হয় ইরানের ওপর থাকা আন্তর্জাতিক নিষেধাজ্ঞা। কিন্তু 2018 সালে হঠাৎই চুক্তি থেকে বেরিয়ে গিয়ে ইরানের ওপর নতুন নিষেধাজ্ঞা দেয় ট্রাম্প প্রশাসন, যা উস্কে দেয় ইরানের পারমাণবিক কার্যক্রম। 2021 সালে চুক্তি বহালে আবার শুরু হয় আলোচনা, তবে 2022-এর আগস্টের পর আর তেমন অগ্রগতি হয়নি। ইফাতারা খন্দকার, যমুনা নিউজ। এ ছিল যমুনা নিউজের আয়োজনে সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।